শুরু হচ্ছে সতী শোভনা। দুপুরবেলা খাওয়া শেষ করে একটু বিশ্রাম করব মনে করেছিলাম, কিন্তু সেটা আর হয়ে উঠল না। খবর এলো একজন ভদ্রলোক বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করছেন, বিশেষ প্রয়োজন, এখনই দেখা করতে হবে। আমি বাইরে এসে তার সঙ্গে দেখা করলাম। আগন্তুকের বয়স 27 হবে, গায়ের রং ফর্সা, মুখটা সুন্দর হলেও যন্ত্রণা মাখা, বেশ লম্বা চেহারা। একটা রেশমি রুমাল গলা থেকে বুকের কাছে ঝুলছে বাঁধা অবস্থায়। আমাকে দেখেই দীর্ঘশ্বাস ফেলে যুবকটি ক্ষীণ স্বরে বললেন, মশাইয়ের নাম কি? কালীকৃষ্ণবাবু? হ্যাঁ, আমারই নাম, বলুন। ক্ষমা করবেন, আমি কখনো আপনাকে দেখিনি, তবে আমি লোকের মুখে আপনার অনেক সুনাম শুনেছি। দেখলাম তিনি তখন দাঁড়িয়ে কাঁপছেন, পা দুটো যেন তার দেহের ভার আর বইতে পারছে না। আমি তাকে সামনে চেয়ারে বসতে বললাম। তিনি আস্তে আস্তে বসলেন, তারপর বললেন, আমি বড় কষ্ট পাচ্ছি। 1 সপ্তাহের মধ্যে একদিনও ঘুমোতে পারিনি। কি জানি আমার ডান হাতে কি একটা হয়েছে, কার্বাঙ্কাল নাকি ক্যান্সার। যন্ত্রণায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। প্রথমে একটু একটু যন্ত্রণা হতো, আবার কখনো একেবারেই হতো না, কিন্তু এখন বড় ভয়ানক যন্ত্রণা হয়। এক মুহূর্তের জন্য আমি স্থির থাকতে পারছি না। দিন দিন যন্ত্রণাটা বাড়ছে। আমি আর সহ্য করতে পারছি না। কে যেন এক টুকরো জ্বলন্ত কয়লা হাতের উপর চেপে ধরেছে, এরকম যন্ত্রণা। আপনি যদি দয়া করে এই জায়গাটা কেটে দেন, আমার বড় উপকার হয়। আর 1 ঘন্টা যদি আমাকে এই কষ্ট সহ্য করতে হয়, আমি পাগল হয়ে যাব ডাক্তারবাবু। আমি তাকে বুঝিয়ে বললাম, প্রথমেই কাটাকাটি করার প্রয়োজন নেই, মলম দিয়ে তার যন্ত্রণা দূর করব। যুবক এবার একটু জোর গলায় বললেন, না না ডাক্তারবাবু, মলমে কিচ্ছু হবে না। আপনি কেটে দিন আপনি, নইলে এই যন্ত্রণা যাবে না। যেখানে যন্ত্রণা হচ্ছে সেখানকার মাংস কেটে তুলে ফেলুন। হাতের কোনখানে এমন যন্ত্রণা হচ্ছে আমি দেখতে চাইলাম। আস্তে আস্তে তিনি রুমাল থেকে হাতটা বের করলেন এবং আমার টেবিলের ওপর খুব সাবধানে রাখলেন। তারপর বললেন, ডাক্তারবাবু, আপনি পরীক্ষা করে যাই বুঝুন, আপনি কিন্তু কেটে দেবেন। আপনি এটা কেটে দিন। আমাকে যে কি সহ্য করতে হচ্ছে তা আমি আপনাকে বলে বোঝাই কি করে। আমি তার হাতখানা আস্তে আস্তে তুললাম, যন্ত্রপাতি দিয়ে ভালো করে দেখলাম, কিন্তু রোগের কোনো চিহ্নই পেলাম না। তার হাতে আর আমার হাতে কোনো পার্থক্যই নেই, নিরোগ। আর তত গ্রাহ্য না করে আমি তার হাতটা ছেড়ে দিলাম। বেশ শব্দ করে তার হাতটা টেবিলের ওপর পড়ে গেল। যুবকটি তখন যন্ত্রণায় চিৎকার করে কোঁকিয়ে উঠলেন। বাঁ হাত দিয়ে আস্তে আস্তে ডান হাতটা তুললেন। তাকে দেখে মনে হলো তিনি সত্যি বড় যন্ত্রণায় আছেন। আমি বললাম, ঠিক কোনখানে ব্যথা, আমাকে একটু দেখিয়ে দেবেন? এইখানে এই জায়গাটা, এইখানে বলে তিনি আঙুল দিয়ে হাতের উপরে যেখানে দুটো মোটা শিরা একসঙ্গে মিশেছে সেখানটা দেখালেন। আমি আস্তে আস্তে সেই জায়গাটা টিপে টিপে দেখতে লাগলাম। এতে তাঁর সারা শরীর কাঁপতে লাগলো। এতেও কি আপনার যন্ত্রণা হচ্ছে? তিনি কোনো উত্তর দিলেন না। দেখলাম তার 2 চোখ কান্নায় ভরে গেছে। ভেবে পেলাম না কি এমন যন্ত্রণা। আমি বললাম, কি আশ্চর্য, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তবে আমার এত যন্ত্রণা হচ্ছে কেন? ইচ্ছে করছে আমি দেওয়ালে নিজের মাথা ঠুকে মরে যাই। আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ওই জায়গাটা ভালো করে দেখে বললাম, কই, কিছুই তো দেখছি না। কিছুই দেখছেন না মানে কি? দেখুন না, আমার তো মনে হচ্ছে যে এইখানটায় লাল হয়েছে, এই জায়গাটা।
বলে পকেট থেকে পেন্সিল বের করে অস্পষ্ট রেখায় হাতের ওই জায়গায় গোল চিহ্ন আঁকলেন। আমি তার দিকে তাকিয়ে দেখলাম, ভাবলাম লোকটা বোধ হয় পাগল, মাথায় ছিট আছে নিশ্চয়ই। বললাম, আপনি কিছুদিন এখানে অপেক্ষা করুন, সেরে উঠবেন। না না, আমি থাকতে পারবো না, আমি থাকতে পারবো না। ডাক্তারবাবু, আমাকে প্লিজ পাগল ভাববেন না। আর কোনো উপায় আছে কি আমার এই যন্ত্রণা মুক্তির? এই যে যেটুকু পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়েছি, কেটে ফেলুন জায়গাটা, কেটে ফেলুন। এই কষ্ট থেকে আমি মুক্তি পাই, কেটে ফেলুন। আমি পারবো না। কেন পারবেন না? কেন পারবেন না? আপনি হাতের যে জায়গাটা দেখালেন তার সঙ্গে আমার হাতের কোনো ফারাক নেই, রোগের তো কিছুই দেখছি না। আমি কি পাগল নাকি আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি? পারিশ্রমিক চাই না আপনার? এই নিন আপনার পারিশ্রমিক, কেটে দিন ওইটুকু, ভালো করে জায়গাটা কেটে দিন। পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে টেবিলের ওপর রাখলেন। আমি বললাম, না না না, এই কাজ আমার দ্বারা হবে না। এই কাজ করলে সকলে আমার কাজের নিন্দা করবে, সকলে আপনাকে নয় আমাকেও পাগল ভাববে। না, আমি পারবো না এটা। বেশ বেশ, আপনি না পারেন তো আমার সামান্য কথাটুকু রাখুন। শুনুন, আমি কাটছি বাঁ হাতে, যদিও আমি ভালোভাবে কাটতে পারবো না, তাতে ক্ষতি নেই। আমি কেটে নেবো, আমি কাটছি। আপনি শুধু আমার কাটার পর ওষুধপত্র দিয়ে বেঁধে দেবেন, কেমন? পকেট থেকে তিনি একটা ধারালো ছুরি বের করলেন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তখনই তিনি ডান হাতের দাগ করা ওই জায়গায় ছুরি বসিয়ে দিলেন। প্রচুর রক্ত ঝরতে লাগলো। আমি বললাম, যদি একান্তই কাটতে হয় আমি কেটে দিচ্ছি। মুখ ফিরিয়ে দাঁড়ান, রক্ত দেখে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। বলে তার হাত থেকে ছুরিটা নিলাম। কোনো প্রয়োজন নেই, আপনি আপনার ইচ্ছে মতো অস্ত্র চালান। আমি তার কথা মতো সেখানকার মাংসপিণ্ড কেটে ফেললাম। প্রবল বেগে রক্ত বের হতে লাগলো। তিনি স্থির দৃষ্টিতে তা দেখলেন। কাটবার সময় তার মুখে কোনো যন্ত্রণার চিহ্ন দেখা গেল না। মাংসপিণ্ড কেটে ফেলার সঙ্গে সঙ্গেই তৃপ্তির নিঃশ্বাস ছাড়লেন তিনি। বললেন, বাঁচলাম। আমি বললাম, এখন আর কোনো যন্ত্রণা নেই? না, কিচ্ছু না। ওই মাংসপিণ্ডের সঙ্গে সব যন্ত্রণা উবে গেছে। এই রক্তপাত আমার যন্ত্রণার কাছে অতি সামান্য, ডাক্তারবাবু। যত রক্ত বেরিয়ে যাচ্ছে ততই আমার শরীর সুস্থ হচ্ছে। যতক্ষণ রক্ত বেরোতে লাগলো ততক্ষণ যুবক আনন্দ মাখা চোখে তা দেখতে লাগলেন। যত তাড়াতাড়ি সম্ভব আমি ওষুধ দিয়ে রক্ত বন্ধ করে ক্ষতস্থান বেঁধে দিলাম। ইতিমধ্যে তার মুখ থেকে যন্ত্রণার ছাপ দূর হয়ে চোখে মুখে আনন্দ ফুটে বেরোল। তিনি যেন নতুন জীবন ফিরে পেলেন। মহাশয়, আপনাকে শত শত ধন্যবাদ। আপনার কৃপায় আমি সম্পূর্ণ সুস্থ বোধ করছি। যত সামান্য পারিশ্রমিক আপনাকে দিলাম, কিন্তু আপনি আজ আমার যে উপকার করলেন তার জন্য এটা কিছুই নয়। না, আপনার ঋণ শোধ করা যায় না। চিরজীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ রইলাম। আমি তার দেওয়া 100 টাকার নোট নিতে অস্বীকার করলাম। তিনি কিছুতেই শুনলেন না। শেষে বিরক্ত হয়ে বললেন, বেশ, আপনি যদি একান্তই না নেন তাহলে কোনো দাতব্য চিকিৎসালয়ে দান করে দেবেন। এই বলে তিনি চলে গেলেন। 1 সপ্তাহ কেটে গেল, আর সেই অপরিচিত রোগীটি দেখা পেলাম না। 2 সপ্তাহ কেটে গেল, তাও কোনো খবর নেই। 3য় সপ্তাহের শেষে একদিন ভোরবেলা আমি শোয়ার ঘরে বসে খবরের কাগজ পড়ছি, এমন সময় দারোয়ান এসে খবর দিল আবার নাকি সেই পাগল রোগী এসেছেন। তাঁর কাণ্ড কারখানায় আমার মনে অত্যন্ত কৌতূহল হয়েছিল। তখনই বাইরের ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করলাম। প্রথমবার যেমন ভাবে তাকে দেখেছিলাম, এবারও তাই দেখলাম। ঠিক তেমন ভাবে তার ডান হাত রেশমি রুমালে গলা থেকে বাঁধা, সেই রকমই মুখখানা মলিন, যন্ত্রণা মাখা, কপালে চিন্তার রেখা, ঝিমনো কালিমাখা চোখ,
তার সেই ভাব দেখে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আবার কি হলো? ঠিক করে কাটা হয়নি। স্বর অত্যন্ত ক্ষীণ। আগেকার চেয়ে এখন যন্ত্রণা আরো বেড়ে গেছে, আমার কিছুতেই সহ্য হচ্ছে না। আমার ইচ্ছে ছিল আপনাকে আর কষ্ট দেব না, ভেবেছিলাম এই যন্ত্রণা মাথায় কিংবা বুকে উঠে জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু তার হলো কই? আমার যন্ত্রণা এক তিলও কমেনি। আমার মুখের দিকে ভালো করে চেয়ে দেখুন, তাহলেই ঠিক বুঝতে পারবেন আমার কতটা যন্ত্রণা হচ্ছে। চেয়ে দেখুন একবার। যুবকের গায়ের রং ফর্সা হলেও কে যেন সত্যি তার সর্বাঙ্গে কালি মাখিয়ে দিয়েছে। কপাল ঘামের বিন্দুতে পূর্ণ। যন্ত্রণায় মাঝে মাঝে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ক্ষতস্থানটা অতি সাবধানে খুলে ফেললাম। দেখলাম ক্ষতস্থানে নতুন মাংস পূর্ণ হয়ে আসছে। আশ্চর্যের কিছুই দেখলাম না। হাত টিপে নাড়ি দেখলাম অতি দ্রুত, কিন্তু জ্বরের তো কোনো চিহ্নই নেই। আমি অবাক হয়ে বললাম, এমন আশ্চর্য ব্যাপার আমি কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড়ই আশ্চর্য কাণ্ড, বড় ভয়ানক। আমি এই অসহ্য যন্ত্রণা থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পাই সেই ব্যবস্থা করুন ডাক্তারবাবু। এবারে বেশ গভীর করে কেটে দিন তো, তাহলে বোধ হয় আমি সুস্থ হয়ে উঠব। আমি এবার তার কথা মতো আগের বারের চেয়ে বেশি গভীর করে সেখানটা কেটে দিলাম। মুখের দিকে তাকিয়ে দেখলাম তার মুখে তখন আর কোনো যন্ত্রণা নেই। এদিকে ক্ষতস্থান থেকে প্রবল রক্তপাত হতে লাগলো, অথচ স্থির আনন্দ ভরা চোখে যুবক সেদিকে তাকিয়ে আছেন। তখনই আমি রক্ত বন্ধ করে ক্ষতস্থান বেঁধে দিলাম। তিনি যাবার সময় দু একবার জোরে জোরে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এখন আর আমার কোনো কষ্ট হচ্ছে না, বেশ সুস্থ বোধ করছি। এই কথা আমি আমার দু চারজন সহকর্মী বন্ধুদের জানালাম। তারা শুনে চমকে গেলেন। কি রোগ বুঝে উঠতে পারলেন না। মাসখানেক পরে একদিন আমি সে যুবকের লেখা একটা চিঠি পেলাম। চিঠিটা বেশ বড়, অতি ছোট ছোট অক্ষরে ঘেঁষা ঘেঁষি লাইনে লেখা। নিচে যে নাম লেখা রয়েছে সেটা যদি তার স্বাক্ষর হয় তবে বোঝা যায় তার হাতে আর সেরকম যন্ত্রণা নেই, না হলে কলম ধরা তার পক্ষে দুঃসাধ্য হতো। চিঠিটা অনেকটা এরকম, ডাক্তারবাবু, এতদিনে আমি নিজেই বুঝতে পেরেছি এমন কোনো বিধান নেই যাতে আমার এই যন্ত্রণার কারণ খুঁজে বের করা যায়। এই যন্ত্রণা কিভাবে যেন প্রাণ নাশ করে ছাড়ে। আজ আমি আপনার কাছে আমার এই যন্ত্রণার মূল কারণ প্রকাশ করব। আগের সপ্তাহে আবার আমার হাতের ঠিক সেই জায়গায় প্রচন্ড যন্ত্রণা আরম্ভ হয়। সেই যন্ত্রণা সহ্য করা আমার পক্ষে দুঃসাধ্য হয়ে উঠল। আপনাকে একটা চিঠি লিখব ভেবেছিলাম, কিন্তু কলম ধরবার ক্ষমতা আমার নেই। ভেবেচিন্তে একটা উপায় বের করলাম। সেই যন্ত্রণাময় ক্ষতস্থানে আমি এক টুকরো জ্বলন্ত কয়লা রাখলাম। আপনারা যেমন পুলটিস বাঁধেন তেমনি লোহার তার দিয়ে সেই জ্বলন্ত কয়লা খণ্ড ক্ষতস্থানে চেপে বাঁধলাম। যতক্ষণ সে আগুন নেভেনি ততক্ষণ আমি কোনো যন্ত্রণা টের পাইনি। তুলনায় সেই যন্ত্রণার কাছে আগুনে পোড়ার জ্বালা কিছুই নয়। এমনটা না করলে আমি কখনোই একটা কথাও আপনাকে আজ লিখে জানাতে পারতাম না। এই 6 মাস আগের কথা বলছি, তখন আমার সুখের সীমা ছিল না জানেন। আমার মাসিক আয় যা ছিল তাতে আমার বেশ সুখের স্বাচ্ছন্দ্যে দিন কেটে যেত। 2 বছর আগে আমি আমাদেরই কোনো এক দরিদ্র প্রতিবেশীর এক সুন্দর সুশীলা মেয়েকে বিয়ে করি। তার স্বভাব চরিত্রের কথা ঠিক মতো বর্ণনা করতে পারলে উপন্যাস দাঁড়িয়ে যায়। তার নাম শোভনা।
আমাকে জানেন, এক মুহূর্ত ছেড়ে সে থাকতে পারতো না। আমি তার চোখের আড়াল হলেই তার মুখ একেবারে মলিন হয়ে যেত, চোখে জল চলে আসতো। জানেন, কোনোদিন আমার বাড়ি ফিরতে রাত হলে হতভাগিনী আমার জন্য জেগে বসে থাকতো আর কাঁদতো। মানে মানে এমন ভালোবাসা সৌভাগ্যবানেরাই পায়, তাই না? এমনকি আমাকে ছেড়ে শোভনা বাপের বাড়িও যেতে চাইতো না। আমি মাঝে মাঝে বলতাম, যাও না, ঘুরে এসো। যেত, কিন্তু একবেলার বেশি থাকতো না। আপনি বলবেন, কোন স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না? না না, আমিও তা স্বীকার করি, কিন্তু কোন স্বামী এমন ভালোবাসা পেয়ে সুখী হয় না? হ্যাঁ, প্রগাঢ় সে ভালোবাসা স্বাদ করে নিজে নষ্ট করে কোন স্বামী? আমি 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 সেই নরাধম স্বামী, নরপ্রেত। হায় হায়, স্বর্গের নন্দন কাননের পারিজাত মালা ভুল করে এই নরপিশাচের গলায় সে এসে পড়েছিল। সে অপার্থিব স্বর্গীয় বস্তুর আদর আমি কি করে বুঝবো? তাই কিছুদিনের মধ্যে সেই সুগন্ধি পারিজাতের মালা আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছি। মানুষ কি পাগল! সেই জন্যই বোধহয় অতি সুখের ভেতর থেকে দুঃখ টেনে বের করতে চায়। কি জানি কোনো এক কুক্ষণে কোনো শয়তানের কুমন্ত্রণা আমার কানে এসে পৌঁছলো। আমার স্ত্রীর একটা বাক্স ছিল, সে কখনো সেই বাক্সে চাবি দিতে ভুলতো না, কিংবা সেই চাবি কখনো ভুলে ফেলেও রাখতো না। এই দুই বিষয়ে সে সবসময় সাবধান থাকতো। এত সাবধানতার কারণ কি? এত সতর্কতার প্রয়োজন কেন? এটাই আমার মনের মধ্যে সবসময় খেলা করত। এই একমাত্র চিন্তা আমাকে ভীষণ রকম অস্থির করে তুলল। আমি পাগলের মতো হয়ে গেলাম। মনের ভেতরে দারুণ সংশয়, দারুণ দুর্ভাবনা, দারুণ অবিশ্বাস। তার সেই অপার্থিব ভালোবাসা, অনুরাগ, স্বর্গীয় পবিত্রতা, কিছুর ওপরই আর বিশ্বাস রাখতে পারলাম না। সবটুকুই যেন ভণ্ডামি বলে মনে হতে লাগলো আমার। সেই সরল দৃষ্টি, নিষ্পাপ মুখ, আবেশময় প্রেম, সবকিছুতেই কে যেন বিষ মাখিয়ে দিয়েছে, যেন কে তাতে আগুন লাগিয়ে দিয়েছে। একদিন শোভনার এক ছোটবেলার বান্ধবী এসে নেমন্তন্ন করে জোর করে তাকে নিয়ে যেতে চাইল তার বাড়িতে। এখনো তাদের মধ্যে ভালোবাসা একই রকম, কিন্তু শোভনা আমাকে ছেড়ে তার সঙ্গে কিছুতেই যেতে চায় না। তখন শোভনার বান্ধবী আমাকে এসে ধরে বসলো। আমি শোভনাকে তার সঙ্গে যেতে বললাম। শোভনার বান্ধবীটি বাল্য বিধবা। সেদিন যাওয়ার সময় শোভনা যেখানে চাবি লুকিয়ে রাখলো, আমি দূর থেকে লুকিয়ে দেখলাম। সে চলে যেতেই আমি চাবি বের করে তাড়াতাড়ি বাক্স খুলে ফেললাম। আমার অন্তরাত্মা কাঁপতে লাগলো, হাত থেকে চাবি মেঝেতে পড়ে গেল। মন শক্ত রেখে সবটা উল্টে পাল্টে তন্ন তন্ন করে দেখলাম। সে এসে যাতে বুঝতে না পারে, তার চোখের আড়ালে আমি তার বাক্স খুলেছিলাম। যেখানকার জিনিস যেমনভাবে ছিল তেমনভাবে আমি আবার সাজিয়ে রাখলাম। এটা ওটা তুলে রাখতে গিয়ে বাক্সের এক কোণে একতারা চিঠি দেখতে পেলাম। তাড়াতাড়ি টেনে বের করলাম। আমার বুকের ভেতর তুমুল ঝড় বইতে লাগলো। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। রুদ্ধশ্বাসে কাঁপা হাতে ভয়ে ভয়ে চিঠিগুলো খুলে পড়তে গেলাম। বুকের আগুন মাথায় গিয়ে উঠল। কি ভয়ানক! এই যে সব প্রেমপত্র! চিঠিগুলো জরির কাজ করা গোলাপি রঙের এক টুকরো ফিতে দিয়ে বাঁধা ছিল। খুললাম, পড়তে যাই, কিন্তু পারি না, সাহসে কুলোয় না। তখনই কোথা থেকে কোন পিশাচ যেন হেঁকে হেঁকে আমার কানে কানে বলে দিল, পিতু, পড়ে দেখো, সব বুঝতে পারবে, পড়ো। কেউ সেখানে ছিল না, এমনকি দেয়ালে একটা আয়নাও ছিল না, যাতে আমার নিজের মূর্তি প্রতিফলিত হয়ে আমাকেই লজ্জিত করে। একে একে সব চিঠি আমি পড়লাম। প্রত্যেকটার নিচে
আমারই এক বন্ধুর নাম সই করা দেখলাম। চিঠিগুলো সাবধানে রাখার জন্য সব কটা চিঠিতেই যথেষ্ট সাবধান করা হয়েছে। তখন আমার মনের অবস্থা কেমন ছিল কে জানবে। সারা গায়ে বিষের জ্বালা হতে লাগলো। পড়া হয়ে গেলে চিঠিগুলো বেঁধে রাখলাম যেমন ভাবে আগে বাঁধা ছিল। তারপর কাঁপা কাঁপা হাতে বাক্স বন্ধ করলাম। শোভনার ফিরতে ফিরতে সন্ধে হলো। এসেই আগে সে আমার কাছে ছুটে এলো, যেন সে আমাকে কতদিন দেখেনি। তাই আমার মুখের দিকে কতক্ষণ তাকিয়ে রইল। আমাকে দেখে সে যেন কত সুখী হলো। আমি তখন নিজের মনের ভাব লুকিয়ে অন্য দিনের মতো কথা বলতে লাগলাম, কিন্তু আমার প্রাণের ভেতর বিষের হলকা ছুটছে। না, সে তা বুঝতে পারেনি। রাত 11টার সময় দুজনে শুলাম। আমার চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, শয্যা কাঁটাময়। রাত 1টা বাজলো, চোখে তবু ঘুম নেই। আমি আর থাকতে পারলাম না। যত রাত বাড়তে লাগলো ততই সে জ্বালা আরো বাড়তে লাগলো। আর সহ্য হলো না। রাত 2টো। আমি বিছানা ছেড়ে উঠলাম, উঠে প্রদীপ জ্বালালাম। দেখলাম শোভনা নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে। দুধের মতো সাদা বালিশে তার সেই সুন্দর মুখটা আরো সুন্দর লাগছে। সাদা মেঘের বুকে যেন কোনো দেবী মূর্তি আঁকা রয়েছে। বুঝতে পারলাম না এই সৌন্দর্য। চেষ্টাও করলাম না। প্রকৃতির এমন সৌন্দর্যের মধ্যে নরকের পাপের ছায়া কোত্থেকে এসে মিশল? কোত্থেকে? আমি ঠিক করলাম শোভনাকে আজ রাতেই খুন করব। ঘুমন্ত অবস্থায় তাকে খুন করার জন্য ধারালো ছুরি বের করলাম। তার নরম গলায় ছুরিটা বসাতে গেলাম, হাত কেঁপে ছুরিটা মেঝেতে পড়ে গেল। একবার ভাবলাম কেমন করে সেই মাখনের মতো নরম গলায় এই ধারালো ছুরি বসিয়ে দেব, কেমন করে? যাকে এতদিন নিজের থেকেও বেশি ভালোবেসেছি, যার সুখের জন্য প্রাণপণ চেষ্টা করেছি, তাকে নিজের হাতে কেমন করে আজ সংসার থেকে বিদায় করি? কিন্তু তখনই আবার সেই পিশাচ আমাকে গ্রাস করল। সেজন্য আমার চোখের সামনে দাঁড়িয়ে ব্যঙ্গ হাসি হেসে বলল, কাপুরুষ, সাহস নেই, সাহস। সেই বিকৃত স্বর আমার হৃদয়ের কোটরে গিয়ে লাগলো। আমার বিকৃত মস্তিষ্ককে আরো বিকৃত করে তুলল। তখন সাহসে বুক বেঁধে নির্দয় রক্তপিয়াসী লোহার ছুরি শক্ত মুঠোয় তুলে নিলাম। শক্ত করে ধরে নিদ্রিতা শোভনার নিদ্রা চিরনিদ্রায় পরিণত করার জন্যে তার বুকে গেঁথে দিলাম। সঙ্গে সঙ্গে অজস্র ধারায় রক্ত ছুটতে লাগলো। স্থির দৃষ্টিতে দেখলাম তখন শোভনা একবার যন্ত্রণায় ছটফট করে উঠল। চোখ খুলে স্থির দৃষ্টিতে অনেকক্ষণ সে আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু সে দৃষ্টিতে রাগের কোনো চিহ্ন ছিল না। দেখতে দেখতে শোভনার প্রাণবায়ু শেষ হয়ে গেল। তখন আমার হাতের উপর, ডান হাতে, শোভনার এক বিন্দু রক্ত পড়েছিল। কোথায় পড়েছিল তা আপনি জানেন। সে রাতে আমি রক্তের দাগ দেখিনি। আমি পরের দিন দেখেছি যে এক ফোঁটা রক্ত আমার ডান হাতের উপর শুকিয়ে রয়েছে। যে কৌশলে আমি নিজের অপরাধ গোপন করেছি তা আপনাকে জানাতে চাই না। আইনের হাত এড়ালাম বটে, কিন্তু ঈশ্বর যে উপরে আছেন সে কথা তখন আমার মনে ছিল না। ক্রমশ শোভনাকে ভুলতে শুরু করলাম। তার উপর আমার সেই অতি নিষ্ঠুরতার জন্য কখনো কখনো মন খারাপ যে হয়নি এমন নয়,
কিন্তু সেই আমাকে নিষ্ঠুর হতে বাধ্য করেছিল। এটা ভেবে আমি মনকে স্থির রাখার চেষ্টা করতাম। আচ্ছা, প্রাণে এমন একটা দারুণ আঘাত না লাগলে কেউ কি এমন করে তার নিজের স্ত্রীর গলায় ধারালো ছুরি বসাতে পারে বলুন? কয়েকদিন পর একদিন বিকেলে শোভনার সেই বিধবা বান্ধবী আমার সঙ্গে দেখা করতে এলো। আমাকে শোকে কাতর ভেবে কত কিছু বললো, কত কিছু বোঝালো। আমি তার সেসব কথা কিছুই ঠিক বুঝতে পারিনি, কানও দিইনি। কি প্রয়োজন? আমি দুঃখিতও নই, শোকে কাতরও নই। এই এ কথা সে কথা বলার পর সে আমার হাত ধরে একটু থতমত হয়ে কাঁপা গলায় বলল, আমি জানি তুমি কখনোই কারোর কাছে বলবে না। আমার আমার একটা লুকোনো কথা এখন তোমার কাছে না বললেই নয়, তাই বলতে হচ্ছে। তুমি হয়তো আমাকে মনে মনে ঘেন্না করবে। কি করব, মানুষের মন যে বশ মানতে চায় না। কয়েকটা গোপনীয় চিঠি আমি নিজের কাছে রাখার অসুবিধে বলে শোভনার কাছে রেখেছিলাম। সেই চিঠিগুলো যদি তুমি আমাকে খুঁজে বের করে দাও, বড় উপকার হবে গো। তার কথা শুনে আমার মাথা থেকে পা পর্যন্ত কাঁপতে লাগলো। মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার মন চঞ্চল হয়ে উঠল। তাড়াতাড়ি তাকে জিজ্ঞাসা করলাম, সেসব প্রেমের চিঠিতে কি লেখা আছে? রাগে এ বিধবার চোখ জ্বলে উঠল। সে বলল, চিঠিতে কি লেখা আছে সেটা জেনে তুমি কি করবে? ছি 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 রমেশ, তোমার থেকে তোমার স্ত্রীর মন শতগুণে মহৎ ছিল। যখন তাকে আমি চিঠিগুলো রাখতে দিই, চিঠিতে কি লেখা আছে ভুলেও সে একবারও জানতে চায়নি। শোভনা দিব্যি করেছিল সে কখনোই আমার এই চিঠিগুলো পড়বে না। সে যে আমার চিঠির একটা বর্ণ পড়েনি তা আমি নিশ্চিত বলতে পারি। তাকে আমি ভালোভাবে চিনতাম। শোভনার মতো অমন সরল স্বভাবের মেয়ে এ জগতে দুর্লভ। আমি বললাম, কিভাবে আমি তোমার চিঠিগুলো চিনে বের করবো বলো তো? জরির কাজ করা গোলাপি রঙের ফিতে দিয়ে চিঠিগুলো একসঙ্গে বাঁধা আছে। তখন আমি বললাম যে বেশ, আমি খুঁজে দেখছি। কোথায় সেই চিঠির বাক্স ছিল তা আমি জানি, কিন্তু তবু আমি এদিক ওদিক অকারণ খোঁজাখুঁজি করে যেন সেই চিঠির বাক্সের ব্যাপারে কিছুই জানি না এরকম ভান করে কিছুক্ষণ পরেই চিঠিগুলো বের করে তার হাতে দিয়ে বললাম, এই চিঠিগুলো তোমার? হ্যাঁ হ্যাঁ, এগুলোই। যেমন ভাবে চিঠিগুলো বেঁধে আমি শোভনাকে দিয়েছিলাম ঠিক তেমনই আছে। আমি আর তার দিকে মুখ তুলে তাকাতে পারলাম না, পাছে সে আমার মুখ চোখের ভাব দেখে বুঝতে পারে যে আমি তার সব কটা চিঠি খুলে পড়েছি। আর আমি সেখানে দাঁড়াতে পারলাম না। মাথা যেন ভারী হয়ে গেল, আমার মাথা ঘুরতে লাগলো। আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, নিজের মাথার চুল ছিঁড়তে লাগলাম, মনের ভেতরের হাহাকার থামাতে নিজেই নিজের বুকে ঘুষি মারতে লাগলাম। তখন সেই বিধবা চলে গেছে। সেই থেকে ডাক্তারবাবু, সেই থেকেই যন্ত্রণা শুরু। যদিও তখন সেই রক্তের ফোঁটা শুকিয়ে গেছিল, বাইরে থেকে যন্ত্রণার আর কোনো চিহ্ন ছিল না, তবুও সেই রক্তের ফোঁটা যেখানে লেগেছিল সেখানে জানেন ভীষণ ভীষণ যন্ত্রণা হতে লাগলো। মনে হলো কে যেন সীসা গলিয়ে ঢেলে দিয়েছে। প্রতি মুহূর্তে সে যন্ত্রণা ভীষণ রকম বেড়ে চলল। অনেক চেষ্টা করেছি, ঘুমোতে পারিনি। এরকম ভীষণ যন্ত্রণা বোধহয় পৃথিবীতে আর হয় না। এই যন্ত্রণার কথা আমি কাউকে বলতে ভরসা পেতাম না, কে বিশ্বাস করবে আমার কথা? কিন্তু আমি যে কিরকম যন্ত্রণা ভোগ করছিলাম তা তো আপনি জানেন, বলুন। হ্যাঁ, দুবার সেই মারণ যন্ত্রণা থেকে আপনি আমাকে নিস্তার দিয়েছেন, কিন্তু যতই সে ক্ষতস্থান শুকিয়ে আসে ততই কষ্ট বাড়তে থাকে। দারুণ যন্ত্রণা এখন আমাকে বড়ই অস্থির করে তুলেছে। সহ্য করার ক্ষমতাও আর নেই। মনে হচ্ছে
এক্ষুনি আমাকে এই পৃথিবী ত্যাগ করতে হবে। জানেন, এই যে আমার পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে, এটা মনে করে না আমি সুখী, আমি সুখী। আশা করি ইহলোকে পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেলে পরলোকে শোভনা আমায় ক্ষমা করলেও করতে পারে। আপনি আমার যে উপকার করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কৃতজ্ঞের নমস্কার নেবেন। ইতি শ্রী রমেশচন্দ্র বসু। দু তিন দিন পরে কয়েকটা খবরের কাগজে দেখলাম যে রমেশচন্দ্র বসু নামের একজন নিজের মাথা দেয়ালে বারবার ঠুকে আত্মহত্যা করেছেন। তার মধ্যে কেউ কেউ লিখেছেন স্ত্রীর শোকই রমেশচন্দ্র বসুর আত্মহত্যার একমাত্র কারণ। যারা একটু খবরাখবর রেখেছিলেন তারা দুরারোগ্য ক্ষত রোগের যন্ত্রণাই আত্মহত্যার একমাত্র কারণ বলে নির্দেশ করেছেন। যারা তাকে বিশেষভাবে চিনতেন তারা সত্যিটাই লিখেছিলেন যে তিনি পাগল হয়ে গিয়েছিলেন। দুরারোগ্য ক্ষত রোগ তাঁর পাগলামির খেয়াল ছাড়া আর কিছুই না। শুনছিলেন সতী শোভনা, রচনা পাঁচকড়িতে, রেডিও রূপান্তর বর্ণালী রায়, গল্প পাঠে ও ডাক্তারবাবুর ভূমিকায় মীর, রমেশচন্দ্র বসুর চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য, শোভনার